আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 2025 সনের শারদীয় দুর্গাপূজা নিয়ে বাংলাদেশে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে, যে ঘটনা ইতিপূর্বে কখনোই ঘটেনি। ঠিক তদ্রূপ ঘটনাই এইবার ঘটে যাচ্ছে এবং আগামীতে আরও কিছু, অর্থাৎ এই দুর্গাপূজাকে কেন্দ্র করে আরও কিছু ঘটনা কিংবা আরও সাসপেন্স বা আরও অনেক কিছু ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রথমত সরকারের পক্ষ থেকে যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে, নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে, তার কিছু নমুনা দেই। আমাদের দেশে ধর্মমন্ত্রী বলতে সাধারণত ইসলামপন্থী ধর্মমন্ত্রীকে বোঝানো হয়। শতকরা 90% মুসলিমের দেশে যিনি ধর্মমন্ত্রী হন তিনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস বিশেষজ্ঞ হবেন এবং তিনি সর্বদা ইসলাম ধর্মের সংরক্ষণ করবেন। এরকম একটা মিথ অ্যান্ড মেথোলজি ইসলামপন্থীদের মধ্যে রয়েছে। কিন্তু ধর্মমন্ত্রী বলতে তো হিন্দুদের মন্ত্রী, খ্রিস্টানদের মন্ত্রী, চাকমাদের মন্ত্রী, বাংলাদেশে অন্তত 100-150 ধর্মমত রয়েছে। এমনকি যারা কাদিয়ানি তাদেরও মন্ত্রী ধর্মমন্ত্রী। তো সেই দিক থেকে তিনি তার যে রাষ্ট্রীয় প্রোটোকল, তিনি সব জায়গাতে যেতে পারেন অবাধে, সব কথা বলতে পারেন, সকল ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই ধর্মের গুণকীর্তন করতে পারেন। কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলো কখনো অতীতে হয়নি। সাধারণত ধর্মমন্ত্রীরা বাইতুল মোকাররম মসজিদে যাবেন, ইসলামী জলসাতে যাবেন, ইসলামিক ফাউন্ডেশনের সভাপতিত্ব করবেন, তারপর তাবলিগ জামাতের নেতাদের সাথে দেখা করবেন, আরও কত কী। কিন্তু ঠিক সেই জায়গাতে যেটি হচ্ছে, এইবার যিনি ধর্মমন্ত্রী হয়েছেন, অতীতের সকল ধর্মমন্ত্রী, মানে এখন তো আসলে ধর্মমন্ত্রী নয়, ধর্ম উপদেষ্টা, তো যিনি ধর্ম উপদেষ্টা রয়েছেন তিনি অতীতের যে কোনো ধর্ম উপদেষ্টার চাইতে ইসলাম বিশারদ, অর্থাৎ একেবারে সত্যিকার অর্থে আলেম বলতে যা বোঝায়, মাওলানা বলতে যা বোঝায়, হুজুর বলতে যা বোঝায়, বর্তমান ধর্ম উপদেষ্টা ঠিক এইরকমই। এর আগে আওয়ামী লীগ জমানাতে এরকম একজনকে দেওয়া হয়েছিল, মাওলানা নুরুল ইসলাম, তাকে সবাই নুরুল রাজাকার হিসেবে জানতেন। তো সেই মাওলানা ছাড়া পরবর্তীতে যারা এসছেন সবাই মোটামুটি সেকুলার প্রকৃতির মানুষ, নামাজ কালাম পড়েন এরকম। কিন্তু এইবার যিনি এসছেন তিনি আসলে অনেকগুলো ইসলামী সংগঠনের পছন্দের মানুষ এবং অনেক ইসলামী সংগঠনের নেতা। তো সেই দিক থেকে তিনি এই দুর্গাপূজায় হাজিরা দিচ্ছেন। দুর্গাপূজার মঞ্চে বসে সেই যে যারা পূজারী তাদের নৃত্য দেখছেন, বিশেষ করে হিন্দু নারীদের নৃত্য, আলতি, তারা যেগুলো করেন সাধারণত ঢোল বাজিয়ে পুরুষেরা নাচে, তারপর হাতে সেই ধূপটি সেটা নিয়ে নাচে, মেয়েরা সেই শাড়ি পরে সুন্দর করে গানের তালে তালে নাচে। এই দৃশ্যগুলো আমাদের দুর্গাপূজার একেবারে চিরাচরিত একটি দৃশ্য এবং সেখানে মুসলমান এরকম যারা দাড়ি টুপিধারী তারা সাধারণত যায় না, এমনি উৎসুক জনতা যায়, বাচ্চারা কাচ্চারা যায়, আর বিশেষ করে গরিব মানুষের ছেলেরা সেখানে গিয়ে দাঁড়িয়ে ওখানকার যে কলা, যে প্রসাদ তারা তৈরি করে সেই প্রসাদ তারা খায়। তো যাই হোক, এইবার সেই ধর্ম উপদেষ্টা অনুষ্ঠানগুলোতে যাচ্ছেন, যেটা খুবই যাকে বলা হয় ভারত তোষণ, হিন্দু তোষণ এবং সমাজে একটা ব্যতিক্রমধর্মী কিছু করার প্রচেষ্টা মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে। আরেকটি জায়গাতে দেখলাম, সত্য বা মিথ্যা আমি আসলে দেখিনি, সেটা হলো এই পূজার প্রস্তুতি কেমন চলছে এটি দেখার জন্য স্বয়ং প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর পদে যিনি আছেন বা তার সমপর্যায়ের পদ মর্যাদা যিনি রয়েছেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এটি তদারক করেছেন। এটিও নজিরবিহীন ঘটনা। পুজোর অনুষ্ঠানে একেবারে ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী গিয়েছেন কালে ভদ্রে, কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে যারা হিন্দু নেতৃবৃন্দ, যেমন অসীম কুমার উকিল কিংবা ধরেন সুরঞ্জিত সেনগুপ্ত, ওনারা যেতেন। কিন্তু একেবারে স্বয়ং শেখ হাসিনা সেখানে গেছেন, পূজার প্রস্তুতি কেমন হলো সেটা দেখতে গিয়েছেন। আমি এই দৃশ্য দেখিনি, আপনারা দেখেছেন কি না বলতে পারবেন। কিন্তু এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কাজগুলো করছেন। 3 নম্বরে যেই জিনিসটা হলো সেটা হলো ভারতের যে দুর্গাপুজো, সেই দুর্গাপূজার অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্যে সেখানে ইলিশের একটা বিরাট চালান পাঠানো হয়েছে। আমরা বাংলাদেশে এই মুহূর্তে ইলিশ খেতে পারছি না, ইলিশের দাম আকাশচুম্বী।
তো বাংলাদেশে ইলিশের যে দাম তার সাথে অনেক অনেক বাজার মূল্যের সাথে অনেক অনেক কম দামে ভারতে বিশাল চালান, কত মেট্রিক টন, 10,000 মেট্রিক টন না কত মেট্রিক টন যেন পাঠানো হয়েছে। মানে 1 কেজি, মানে 1000 কেজিতে হলো 1 টন। 1000 কেজিতে যদি 1 টন হয় তাহলে মানে 10,000 টন না কত টন আমি এটা বলতে পারবো না, এরকম পাঠানো হয়েছে। কত কন্টেনার, আনলিমিটেড। তো এটা 10 টনই হোক আর 10,000 টন হোক, ইট ডাজ নট ম্যাটার। মূল ব্যাপার হলো ভারত আমাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছে, আমাদের অসুস্থ রোগীদেরকে ভারতে যেতে দিচ্ছে না, সীমান্ত প্রায় বন্ধ। তারপর যেভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তুচ্ছ-তাচ্ছিল্য করা দরকার, তারা পাইকারি হারে সেটা করে যাচ্ছে। কিন্তু তারপরেও ভারতকে খুশি করার জন্য সেখানে ইলিশের এই মৌসুমে বিরাট একটা চালান পাঠানো হয়েছে। এটা নিয়ে আলোচনা হচ্ছে যে ভারত চাপ দিয়ে, টাইট দিয়ে, ভয় দেখিয়ে বাংলাদেশ সরকারকে এই ইলিশ রপ্তানিতে বাধ্য করেছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ওসব কিছু না, আমরা খুশি মনে, আনন্দ মনে ভারতের যে শারদীয় দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবকে আনন্দমুখর করার জন্য এই ইলিশ রপ্তানি করেছে। ভালো কথা করেছেন। তো এই সময়টিতে এটি একটি ব্যতিক্রম ঘটনা সরকারের পক্ষ থেকে। সব মিলিয়ে মনে হচ্ছে যে এই ইলিশ বাণিজ্য বা ইলিশ উপহার, তারপরে এই দুর্গা পূজাকে সেলিব্রেট করা, উদযাপন করা, এখানে হিন্দু সম্প্রদায়ের যারা লোকজন রয়েছেন তাদেরকে তোয়াজ তদবির করে মূলত নরেন্দ্র মোদীর অভিমান ভাঙানো, ভারতের জনমত সরকারের পক্ষে আনে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এখন এদিকে রাখি, অন্যদিকে যাই। সেটা হলো আমাদের দেশে হিন্দুদেরকে নিয়ে পাকিস্তান জমানা থেকে রাজনীতি হচ্ছে, ভীষণ রকম রাজনীতি, বাজে রাজনীতি। সংখ্যালঘু তাদেরকে তাড়িয়ে তাদের জায়গায় সম্পত্তি দখল করা, তাদের বাড়ি ঘর দখল করা, এটা নিয়ে বহু নাটক, সিনেমা, উপন্যাস হয়েছে। সে 1947 সন থেকে হচ্ছে। কলকাতাতে যে বড় বড় জমিদার পরিবারগুলো দেখেন, প্রায় সবার বাড়ি কিন্তু আমাদের এই বাংলায়। কারো বাড়ি চট্টগ্রামে, কারো বাড়ি সেই সীতাকুণ্ডে, কারো বাড়ি জামালপুরে, কারো বাড়ি রাজবাড়িতে। এবং ভারতের সবচেয়ে মেধাবী লোকগুলো, সত্যজিৎ রায়ের বাড়ি কোথায়? বাংলাদেশে। বুদ্ধদেব বসু, মানে যেটা জ্যোতি বসু, তার বাড়ি কোথায়? বাংলাদেশে, সোনারগাঁয়ে। নায়িকা ছিল সন্ধ্যা রায়, তার বাড়ি কোথায়? রাজবাড়িতে, সেই বিখ্যাত নায়িকা সন্ধ্যা রায়। সুচিত্রা সেনের বাড়ি কোথায়? বাংলাদেশে। এরকম অসংখ্য। আপনার মৃণাল সেন, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, মৃণাল সেনের বাড়ি কোথায়? বাংলাদেশে। তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি কোথায়? বাংলাদেশে। অঞ্জন দত্ত থেকে শুরু করে আরও অনেক বড় বড় শিল্পী, অঞ্জন দত্ত নয়, আমার এই মুহূর্তে নচিকেতা, তার বাড়ি বাংলাদেশে, বরিশালের অঞ্চলে। মিঠুন চক্রবর্তীর বাড়ি কোথায়? বরিশালে। এরকম অসংখ্য। টোটাল ভারতবর্ষ যারা বিনির্মাণ করেছেন, তাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের সকলেই বাড়ি বাংলাদেশে। তো তারা বাংলাদেশ থেকে যখন গেছেন, এই জায়গা জমি প্রায় সব কিছুকেই ভেস্টেড প্রপার্টি, শত্রু সম্পত্তি হিসেবে ধ্যান জ্ঞান করে এই সরকার, অনেকগুলো পাকিস্তান সরকার দখল করেছে, বাজেয়াপ্ত করেছে। আবার অনেকে নামমাত্র মূল্যে সেটা কিনে নিয়েছে, অনেককে তাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে পুরো পাকিস্তান জমানাতে এটা নিয়ে একটা ব্যবসা হয়েছে। আবার যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখনও কিন্তু এই যে হিন্দুদের ভারত গমন, এটা থেমে থাকেনি। যেভাবে ভারত তারা পাড়ি জমিয়েছে, এবং লাস্টের দিকে দেখা গেছে যে আওয়ামী লীগ হিন্দুদের ভোট পেয়েছে, হিন্দুদেরকে যাকে বলা হয় আশ্রয়ের কথা বলেছে, কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোক দ্বারা হিন্দুরা যেভাবে বঞ্চিত হয়েছে, বিশেষ করে একটা ডাটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট যে ডাটা আমরা দেখেছি 2009 থেকে 2025 সন অবধি, অর্থাৎ কত হিন্দু পরিবার বাংলাদেশ ছেড়েছে এবং তাদের উপর কী পরিমাণ নির্যাতন হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে অতীতের সকল যে রেকর্ড, সেই রেকর্ড এই 2009 থেকে 2025 পর্যন্ত রেকর্ডগুলো ব্রেক করেছে। এজন্য হিন্দুরাই মাঝে মধ্যে বলে থাকেন যে আওয়ামী লীগ শুধুমাত্র আমাদেরকে ব্যবহার করে প্রয়োজনে, আর যখন আমাদের উপর জুলুম অত্যাচার করার দরকার হয়, তখন অন্য সবার চাইতে আমাদের উপর জুলুম অত্যাচার তারা বেশি করে। এই গেল এক। 2 নম্বর হলো যে হিন্দুদের যে শারদীয় দুর্গাপূজা, এটাকে কেন্দ্র করে আমাদের এই সমাজে অনেক অনাসৃষ্টি তৈরি হয়। আমাদের দেশে কিছু কনজারভেটিভ লোক আছে, যাদেরকে আপনি উগ্রবাদী বলতে পারেন, নির্বোধ বলতে পারেন,
তারা সত্যিকার অর্থে এই দুর্গাপূজাটাকে নষ্ট করার জন্য ঈর্ষাবশত এই কাজগুলো করে। আমরা যখন ছোট ছিলাম সেই ৭২-৭৩ সনে তখনও দেখেছি যে দুর্গাপূজা দুটো হাত ভেঙে আসলো। মা দুর্গার, হিন্দুদের যে দুর্গা দেবী, যারা মানে যাকে তারা মা দুর্গা বলে, তার হাতখানা ভেঙে দিল, কালীর পাটা ভেঙে দিয়ে আসলো, তারপরে গণেশের মাথাটা কেটে নিয়ে আসলো। তো এইরকম ঘটনা একেবারে সেই ছোটকাল থেকে আমরা দেখে আসছি, এবং এগুলো যে খুব সংঘবদ্ধ করে অনেক সময় চ্যাংড়া পোলাপানও কিন্তু এই কাজগুলো তারা করে থাকে। তো ওটা ঠিক আগের জমানাতে এটাকে ক্রাইম হিসেবে ধরা হতো না, এটাকে অনেকটা ঈর্ষা, অনেকটা উৎসব, অনেকটা দেখে এটা ঢিল মারলে দেবী কী করতে পারে, এই ধরনের কথাবার্তা। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো হিন্দুদেরকে অপমান করা, এরপরে হিন্দুদের একটি আনন্দময় উৎসবমুখর পরিবেশকে নষ্ট করা, এবং তাদের মনে আতঙ্ক তৈরি করে একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য একটা সংঘবদ্ধ শ্রেণী বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছে। তো সেই দিক থেকে এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তো এখানে যদি হিন্দুদের উপর কোনো নির্যাতন হয়, এই পূজা নিয়ে কোনো অঘটন ঘটে, তাহলে তার সকল দায় দায়িত্ব সরকারের উপর বর্তাবে, বিএনপির উপর বর্তাবে, আর বেশি করে বর্তাবে জামাতের উপর। এবং এই কাজটি করার জন্য আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে, যারা ঝটিকা মিছিল করছে, তারা যদি প্ল্যান ওয়াইজ কোনো কাজ করে, আপনি এটাকে কি বলেন। দ্বিতীয়ত, এই ধর্মকে ব্যবহার করে ভারত যেই অপকর্ম করবে না তাও কিন্তু বলা যায় না। অর্থাৎ ভারত এই সময়টাতে দেখা গেল একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করলো। এমনি আমাদের দেশে বহু ভারতীয় নাগরিক আছে বলে নানা রকম খবর বেরোচ্ছে। তারপরে ভারতের এজেন্ট, রয়্যাল এজেন্ট বলে বিভিন্ন বড় বড় নেতা, তারপরে সেসব বড় বড় ইনফ্লুয়েন্সার, তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। এমনকি পিনাকির মতো লোককে বলা হচ্ছে এটা হলো আসলে রয়্যাল এজেন্ট। একথা এখন বলা হচ্ছে, কিন্তু কিছুদিন আগে কিন্তু বলা হতো না। এবং তার যে ভারত বিরোধিতা এবং তার যে আওয়ামী লীগ বিরোধিতা, এই আওয়ামী লীগ বিরোধিতা এবং ভারত বিরোধিতার একটা সমীকরণ এখন ইদানিং অনেকে তাকে স্টপ করার জন্য হতে পারে, বা তাকে ট্যাগ দেওয়ার জন্য হতে পারে, বা হোয়াটএভার মেবি, কিন্তু প্রবল ভারত বিরোধী যারা লোকজন একেবারে সমাজে যাদের সিল মারা, তাদেরকেও ভারতের এজেন্ট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে প্রো ইন্ডিয়ান যে সমস্ত লোকজন, তাদেরকে তো বলা হচ্ছেই। এর ফলে কি হলো, সত্যিকার অর্থে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন যারা এখন ভারতে আশ্রয় নিয়ে আছেন, ওইগুলোর চাইতে মানে তারা যে ভারতের এজেন্ট বা ভারতের দালাল, ভারতের তাবেদার, এগুলো ভুলে গিয়ে মানুষ এখন বলার চেষ্টা করছে যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যারা আছেন তারা অনেকে ভারতের এজেন্ট। তো এই যে ভারতের যারা এজেন্ট রয়েছেন, তাদেরকে একটা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আমাদের দেশে যে সকল অঘটন নানা সময় ঘটিয়েছে। আপনারা জানেন যে 1957 সনে ভয়াবহ দাঙ্গা হয়েছিল আদমজি জুট মিলে। তখন আদমজি জুট মিলে প্রায় 40,000 লোক চাকরি করতেন, 40,000। এবং আশেপাশে অন্যান্য যে শিল্পনগরী ছিল, ছোট ছোট পাটকল ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। তো আদমজির সেই যে রায়ট, সেখানে প্রথমে একটা অগ্নিকাণ্ড হলো, তারপর একটা রায়ট হলো। তার ফলে পুরো আদমজি জুট মিল বন্ধ হয়ে গেল, এবং সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে যে সরকার, সে সরকারের পতন হলো, যুক্তফ্রন্ট সরকারের পতন হলো, আর আইয়ুব খান সামরিক শাসন জারি করলেন। সবাই বলে যে আদমজির সেই ঘটনার পেছনে ভারতের হাত ছিল। এনিওয়ে, সেটা তো পাকিস্তান জমানাতে। আর স্বাধীন বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি বা দুর্ঘটনা ঘটেনি আমাদের দেশে যেটার সঙ্গে আসলে ভারতের সম্পৃক্ততা ছিল না। প্রায় সব ঘটনার সাথে ভারত জড়িত ছিল। তো কাজেই এই যে সামনে যে দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য আওয়ামী লীগ এবং তাদের যারা আশ্রয়দাতা রয়েছেন, ভারত সরকার এবং ভারতের বিভিন্ন যে গোষ্ঠী রয়েছে, তারা যেখানে নানা রকম খেলাধুলা করার চেষ্টা করবে, সেই খেলাধুলার ব্যাপারে আমরা যদি সতর্ক থাকি, তাহলে আমাদের সার্বিক কল্যাণ আসবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।